ওয়েলকাম টু আওয়ার ক্লাস। সবাইকে ইংলিশ ভার্সন ম্যাথ ক্লাসে স্বাগতম। তোমরা জানো লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং বিউপির জন্য ডেডিকেটেড ক্যাপ্টেন ব্যাচ শুরু করেছে। তারই অংশ হিসেবে আমরা এখন থেকে পেজে নিয়মিত ইংলিশ ভার্সন ম্যাথের উপরে প্র্যাকটিস সেশন চালাবো। তোমরা রেগুলার এই ক্লাসগুলো পাবা। ইংলিশ ভার্সন ম্যাথ ক্লাসগুলোর মাধ্যমে তোমরা বিউপিএফবিএস ম্যাথ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ইংলিশ ভার্সন ম্যাথ কীরকম হতে পারে সেই বিষয়ে একটা ধারণা পাবা। তো তোমরা সবাই একটু ক্লাসে জয়েন করো। আমার সাউন্ড সিস্টেম বা সব কিছু ঠিক আছে কিনা তোমরা জানাও। বিউপিএফবিএস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্টে জানাও। সবাইকে স্বাগতম ক্লাসে। আমরা স্পেশালি বিউপিএফবিএসকে টার্গেট করে এই ক্লাসটি করব। সবাইকে ক্লাসে স্বাগতম। তোমরা সবাই একটু ক্লাসে রেসপন্স করো যে আমার কথা সাউন্ড সব ঠিক আছে কিনা, সব শুনতে পাচ্ছ কিনা। এবং ক্লাসটি অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিবে তোমাদের টাইমলাইনে, যাতে পরবর্তীতে তোমরা ক্লাসটি দেখে নিতে পারো। যে স্পেশালি যখন এফবিএস ম্যাথটা আসলে ইংলিশ ভার্সন ম্যাথটা অনেকেরই সমস্যা, তা আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে এই সমস্যাগুলো দূর করব। সবাই আমরা একটু রেসপন্স করব এবং ক্লাসটা শেয়ার করে দিব। আচ্ছা, তোমরা অনেকেই ক্লাসটি শেয়ার করেছো। ক্লাসটা অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবে। আচ্ছা, তোমরা জানো যে লিজেন্ড কেয়ার কিন্তু স্পেশালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিউপির জন্য কিন্তু আলাদাভাবে কোর্স লঞ্চ করেছে। এই কোর্সগুলো কিন্তু অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, দেখা যায় অনেক জায়গায় সেকেন্ড টাইম একসাথে পড়ানো হয়, যেটা অনেক বিউপি বা জেইউ কেন্দ্রিক অনেক সময় হয় না। হলেও খুব কম সংখ্যক ক্লাস থাকে। তবে লিজেন্ড কেয়ার কিন্তু স্পেশালি এই দুইটা প্ল্যাটফর্ম টার্গেট করে, পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপর বেস করে কিন্তু তোমাদের এখন ভর্তি নিচ্ছে। তো আমরা ক্লাসটা শুরু করি। তোমরা জানো যে বিউপিতে প্রায় 40 নাম্বারের কিন্তু ইংলিশ ভার্সনে ম্যাথ আসবে। তা আমরা একটা ইংলিশ ভার্সন প্রশ্ন থেকে ক্লাসটা শুরু করব। ছোট্ট একটা প্রশ্ন বলা হচ্ছে, ইফ উই থ্রো এ ডায়েস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার। আচ্ছা, আমাদের আগে জানতে হবে ডায়েস শব্দটার অর্থ কী। ডায়েস মানে হচ্ছে কিন্তু ছক্কার গুটি। ছক্কার গুটির ক্ষেত্রে কয়টা, মানে ছক্কার গুটিতে আমরা কয়টা ফলাফল পেতে পারি? ছক্কার গুটিতে আমরা বলতো কয়টা ফলাফল পেতে পারি? ওয়ালাইকুম আসসালাম কাব্য। ছক্কার গুটিতে কিন্তু ছয়টা কিন্তু ফলাফল থাকে। যেমন ধরো তুমি যদি ছক্কার গুটি নিক্ষেপ করো 1 2 3 4 5 6, ছয়টা কিন্তু তুমি রেজাল্ট পাবা। এখন তোমাকে বলছে দেখো, ইফ উই থ্রো এ ডায়েস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার। অড কথার মানে হচ্ছে বিজোড়। তাহলে তোমাকে বলছে যে বিজোড় পাওয়ার সম্ভাবনা কত। এটা একটা সম্ভাবনার ম্যাথ, প্রবাবিলিটির ম্যাথ। সূত্রটা মনে রাখবা। প্রবাবিলিটির সূত্র হচ্ছে আমার মোট যে নমুনা বিন্দু, অর্থাৎ যত রকমের ফলাফল, অর্থাৎ টোটাল আউটকামটা আমার নিচে হবে এবং আমার অনুকূল, অর্থাৎ আমি যেটা চাচ্ছি সেটা হবে হচ্ছে উপরে। অনুকূল ফলাফল বা নমুনা বিন্দু যেটাই বলো। অর্থাৎ এটাকে তুমি সংক্ষেপে এভাবে মনে রাখতে পারো, তোমার মানে মোট যে, মানে তুমি যে কয়টা এখানে দেখো যে 1 2 3 4 5 6, একটা ছক্কার গুটি নিক্ষেপ করলে কয়টা ফলাফল আমরা পাবো? একটা ছক্কার গুটি নিক্ষেপ করলে আমরা কয়টা ফলাফল পাবো? ছয়টা পাবো না। তাহলে নিচে হবে কি 6, এবং এর মধ্যে বিজোড় সংখ্যা 1 2 3, মানে 1 3 5, 2 না, 2 তো হচ্ছে ইভেন নাম্বার। তাহলে আমার অনুকূল ফলাফল আছে 3টা, তাহলে 3 হবে উপরেতে। কাটাকাটি করলে আমরা বলতে পারি হাফ। তার মানে একটা ছক্কার গুটি নিক্ষেপ করলে 3 পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে অপশনে কিন্তু 3/6 আছে, তা আলাদাভাবে হাফ, অনেক সময় হাফ থাকতে পারে, 3/6ও থাকতে পারে। যেটা থাকবে সেটাই হবে আমাদের উত্তর। কিংবা পার্সেন্টেজে থাকতে পারে। বলো তো এটা যদি পার্সেন্টেজে থাকতো সেক্ষেত্রে উত্তর কি হইতো? সেক্ষেত্রে দেখো, এটার সাথে আমরা যদি 100 গুণ করি তাহলে আমরা পাবো শতকরা মান, যেটা হচ্ছে 50%। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি কিনা অঙ্কটা আমরা? আচ্ছা, তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটার মাধ্যমে যে যদি অঙ্কটা বাংলায় করি, এরকম হবে যে একটি ছক্কার গুটি নিক্ষেপ করা হলো। একটি ছক্কার গুটি নিক্ষেপ করলে 3 পড়ার
ইভেন মানে অড নাম্বার পড়ার সম্ভাবনা কত? তাহলে এখানে বিজোড় মানে বিজোড় সংখ্যা আছে 3টা, 1 2 3 4 5 6, তার মধ্যে আমার যে প্রশ্ন সেই অনুযায়ী তাহলে টোটাল নমুনা বিন্দু 6, উপর হচ্ছে 3, কাটাকাটি করলে আমরা পাচ্ছি হাফ, তবে প্রশ্নে এই 3/6ই কিন্তু আছে, তাহলে 3/6 আমাদের সঠিক উত্তর। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, লিজেন্ড কেয়ারে কিন্তু বিউপি ক্যাপ্টেন ব্যাচে কিন্তু ভর্তি চলমান আছে। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের পেজ ইনবক্স করলে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। খুবই সীমিত ফিতে বিশাল ডিসকাউন্টে কিন্তু এখন ভর্তি চলমান আছে, একদম নতুন ব্যাচ। এখন থেকে একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস, পরীক্ষা শীট, অনেক কিছু তোমরা পাবা। তো যারা ভর্তি হতে চাও আমাদের পেজে ইনবক্স করো। আচ্ছা, আমরা আরও একটা প্রশ্ন সমাধান করব। ইংলিশ ভার্সন প্রশ্ন, ভয় পাওয়ার কিছু নেই। ইংলিশ ভার্সন ম্যাথ অত কঠিন না, ভয় পাইতে হবে না, একটু প্র্যাকটিস করলেই তুমি এই প্রশ্নগুলো উত্তর করতে পারবা। আমাদের পেইড কোর্সে কিন্তু নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে। যারা যুক্ত হতে চাও, অলরেডি যারা যুক্ত আছো তোমরা কিন্তু জানো ক্লাস কিন্তু চলমান আছে। আচ্ছা, আমরা এখন 2 নম্বর প্রশ্ন সমাধান করব। ইফ 4 ইজ সাবট্রাক্টেড ফ্রম 1/4 অফ এ নাম্বার, দ্য রেজাল্ট ইজ 20, দ্য নাম্বার ইজ। অর্থাৎ বলছে সাবট্রাক্ট কথাটা মানে হচ্ছে বিয়োগ, ফ্রম 1/4 অফ এ নাম্বার অর্থাৎ এ নাম্বার। দেখো এরকম প্রশ্ন পরীক্ষা আসলে তুমি একটা সংখ্যা অর্থাৎ এ নাম্বার যে নাম্বারটা তোমাকে বের করতে হবে, দেখো দ্য নাম্বার ইজ, এটাকে আমি x ধরে নিলাম, তাহলে 1/4 মানে কি x/4। এখানে কি বলছে, if 4 is subtracted from 1/4 of a number, তাহলে if 4 is subtracted from 1/4 of a number, তাহলে x/4 থেকে আমি 4 সাবট্রাক্ট করি, রেজাল্ট হবে কত? 20। আচ্ছা, ইকুয়েশনটা আমি মেক করলাম, তোমরা একটু প্রশ্নটা পড়ে ইকুয়েশনটা একটু মেলাও। আচ্ছা, আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি ইকুয়েশনটা মেকিংটা কি আমরা বুঝতে পেরেছি কিনা? আমরা ইকুয়েশন মেকিংটা কি বুঝতে পেরেছি কিনা? এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x/4 ইকুয়াল, দেখো 20, এটা -4, এর পাশে আসলে কি হয়ে যাবে? +4, অর্থাৎ 24। তাহলে x এর মান কত হবে? 24 × 4 গুণ করলে 96। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 96। আচ্ছা, উত্তর কি আছে অপশনে? আচ্ছা, দেখো উত্তর কিন্তু অপশনে নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, ইফ 4 ইজ, অনেক সময় থাকতে পারে অ্যাড অর্থাৎ যোগ করার কথা বলতে পারে, তো এখানে যেহেতু সাবট্রাক্ট, আমরা সাবট্রাক্ট দিয়ে করলাম। দেখো ফ্রম, তাহলে এইখান থেকে যে 4 বিয়োগ হবে এটা কিন্তু প্রশ্নে বলে দিছে, তাহলে x/4 - 4, তাহলে প্রশ্নে কিন্তু বলে দিল। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে 24, এখানে কিন্তু আমার রেজাল্ট হচ্ছে 20, তাহলে 20, এই যে -4 এই পাশে এসে কি হয়ে গেছে? +4, কিন্তু নিচের 4 কিন্তু আছে, তাহলে 20 + 4, তাহলে 24। তোমাকে দেখতে হবে 24কে 4 দিয়ে গুণ করে, 4 4 16 হচ্ছে, হাতে থাকে এই দেখো 96। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর 96, যেটা অপশনে নাই, উত্তর হবে নান। আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। তা আমরা প্রথমে একটা প্রশ্ন সমাধান করছি সম্ভাবনার, এখন আমরা একটা নাম্বার সিস্টেমের থেকে একটা প্রশ্ন সমাধান করলাম। এখন আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে। দেখো এই প্রশ্নটা একটু আইকিউ বেস কোশ্চেন, অর্থাৎ জাস্ট আইকিউ রিলেটেড তুমি বলতে পারো। একটু চিন্তা করে তোমরা বলো তো উত্তরটা কি হবে। সবাই তোমরা একটু চেষ্টা করো, তারপর উত্তরটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো এখানে বলছে ইফ CAC multiplied by DD equals to DDDD and if D equals 7, then what is the value of A? দেখো এরকম প্রশ্ন কিন্তু মানে বিশেষ করে আইবিএ কেন্দ্রিক যে পরীক্ষাগুলো, অর্থাৎ বিউপিএফবিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, এখানে কিন্তু এই টাইপের আইকিউ প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। একটু বুদ্ধি করে উত্তর করতে হবে। দেখো এই যে CAC, এইটাকে মাল্টিপ্লাই করতে বলছে ডিডির সাথে, ইকুয়াল করলে কি হবে? দেখো সবগুলা ডিডি হবে, বলে দিছে কিন্তু প্রশ্নে। দেখো CAC মাল্টিপ্লাইড বাই ডিডি, তাহলে কথার সাথে ঠিক আছে, মিলছে। প্রশ্নে যা বলছে সেই অনুযায়ী আমরা সাজাইছি, তাহলে CAC ইকুয়াল ডিডি মাল্টিপ্লাইড করলাম ডিডির সাথে। এখন প্রশ্নে কিন্তু একটা ক্লু দিয়ে দিছে যে ডি সমান, অর্থাৎ ডি সমান, তারা বলছে 7, ডি সমান 7 কিন্তু প্রশ্নে দিয়ে দিছে।
দেখো তো এইখান থেকে আমরা চাইলে এই লাইনটা এইভাবে এখন সাজাতে পারি কিনা, এই ডিডি এখানে ভাগ করতে পারি না, দেখো তো এই পর্যন্ত তোমরা মিলাইতে পারো কিনা। হ্যাঁ, এই পর্যন্ত আমরা কি মিলাইতে পারছি? আচ্ছা, যদি আমরা এই পর্যন্ত মেলাইতে পারি, তারপর আমাদের খেয়াল করতে হবে এখন, দেখো এই ডিডির মান দেওয়া আছে 1 1 1, আবার নিচে হচ্ছে 1 1, এইটা দেওয়া আছে না? তাহলে এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে ওই যে এইটা কাটাকাটি করা, অর্থাৎ এটা ভাগ করে দেখা কত আসে। দেখো তো কত আসে, দেখো এটা যদি আমি 11 দিয়ে কাটি তাহলে হবে 1, তারপরে 1, যেহেতু একটা ছোট 11 বড়, তাহলে একটা 0 আবার 11, তার মানে সিএসি সমান কত 101 হয় না? এখন তাহলে এখান থেকে আমি বলতে পারি কি সি এর মান হচ্ছে 1 আর এ এর মান কি 0। এখন প্রশ্নে কি চাইছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, তাহলে সঠিক উত্তর হচ্ছে 0। আচ্ছা, তোমরা একটু প্রশ্নটা পড়ে উত্তরটা মিলিয়ে নাও, প্রয়োজনে আবার বুঝাই দিব, তোমরা একটু প্রশ্নটা পড়ে দেখো যে ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, ধন্যবাদ মালিহা। তাহলে আমাদের সি এখানে এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এই 3 নম্বরের সঠিক উত্তর কিন্তু 0 হবে। 3D এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে সিএসি মাল্টিপ্লাইড বলছে বিধায় কিন্তু এখানে আমি গুণ দিছি, বলছে কার সাথে, ডিডির সাথে। ইকুয়ালস টু মানে কত হবে, 4টা ডি হবে, তারপরে আবার ডি এর মান দিয়ে দিছি, জাস্ট আমি দেখো মানগুলা বসাইছি। ও এখানে তো 7 হবে, সরি 7 হবে, 1 না 7 হবে। এই যে 77 1 0 0 1 না, এখানে হবে 7, ওই একই হবে রেজাল্ট আর কি, ওই 7 লিখতে গিয়ে 1 লিখে দিছি। তার মানে দেখো ডি এর মান হচ্ছে 7, তাহলে আমি যদি এখানে সাজাই, আবার একটু খেয়াল করো 7 7 7 7, নিচে হচ্ছে 2টা 7, 77 1 77 0, দেন আমি কাটাকাটি করলে 101, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমি পরের প্রশ্নে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এবার আমরা একটা এটা ফ্র্যাকশনের ম্যাথও বলতে পারো, বা তুমি ওই যে পাইপ অ্যান্ড চিস্টান টপিকটা যে থাকে না, অর্থাৎ চৌবাচ্চা টাইপের ম্যাথটা তুমি বলতে, তবে এটা বেসিক্যালি ফ্র্যাকশনের ম্যাথ। এখানে আমরা কি বলছে দেখি, এ গ্যাস ট্যাঙ্ক ইজ 1/5 ফুল অ্যান্ড রিকোয়ার্স 32 গ্যালনস মোর টু মেক ইট 3/7 ফুল, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। মানে প্রশ্নটা বাংলা করলে এরকম হবে, একটা পানির ট্যাঙ্কি 5 ভাগের 1 ভাগ পরিপূর্ণ আছে, 5 ভাগের 1 ভাগ, এইটাতে আরো 32 লিটার দিলে এটা কি হবে, 7 ভাগের 3 ভাগ হবে। দেখো তো প্রশ্নটা পড়ে এই কথাটা বুঝতে পারো কিনা, প্রশ্নটা পড়ে দেখো তো কথাটা বুঝতে পারো কিনা। আচ্ছা, তাহলে এখানে বলতেছে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, তাহলে ক্যাপাসিটিকে আমি এক্স ধরলাম। এখন এই গ্যাস ট্যাঙ্ক ইজ 1/5 ফুল, তাহলে 5 ভাগের 1 ভাগে তুমি এইভাবে লিখবা না, x/5, এই যে এই অংশটুকু, ঠিক আছে, মিলছে? আচ্ছা, এইটার সাথে 32 গ্যালন যোগ হবে, ইকুয়াল কি হবে 7 ভাগের 3 ভাগ, তাহলে এই যে ফ্র্যাকশন, এইটার সাথে x গুণ হবে। মনে রাখবা ফ্র্যাকশনের সাথে x যদি গুণ করি সেটা অলওয়েজ উপরে হবে, ফ্র্যাকশনের সাথে আমি যদি x গুণ করি সেটা অলওয়েজ কোথায় হবে, উপরে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমরা যদি এইটা ক্যালকুলেশন করি, জাস্ট সিম্পলি 5, তাহলে x প্লাস 160, তাহলে 3x ডিভাইডেড বাই 7, এখন তুমি ক্যালকুলেশন করো, তাহলে কত হবে 7x প্লাস 1060কে যদি আমরা 60 দিয়ে গুণ দেই, দেখো 16 ইন্টু, তাহলে 7 একে 7, না এইভাবে না, আমরা এইখানে ছোট্ট করে গুণটা করে আসি। দেখো 0 6 7 42 2, হাতে থাকে কত 4, 7 একে 7 আর 4, তাহলে 1120 সমান সমান 3 5 15x, তাহলে এই 15 থেকে 7 বাদ দিলে থাকবে 8x সমান সমান কত 1120, তাহলে x এর মান কত আসে দেখি, 1120 ভাগ হচ্ছে 8। দেখো তো তোমরা একটু কমেন্টে জানাও তো কত আসে। আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানাও উত্তর কত আসে।
আচ্ছা আমরা যদি ভাগ করি এখন দেখো 8 একে 8, তাহলে থাকে 3 3 আর ওইদিকে থাকে হচ্ছে 2, তাহলে 4 8 32 শূন্য। তার মানে এই x কে তুমি যদি এই x এর যদি মান বের করো তাহলে সেটা হবে 140। তাহলে এই টাঙ্কিটার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 140। আচ্ছা প্রশ্ন আরেকবার বুঝে নিই আমরা। একটা গ্যাস ট্যাঙ্ক হচ্ছে 5 ভাগের 1 ভাগ পরিপূর্ণ আছে, আরও যদি 32 গ্যালনস আমি পানি দেই তাহলে এটা হবে 7 ভাগের 3 ভাগ। তাহলে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি কত। তা আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এই যে 5 ভাগের 1 ভাগ এইটার সাথে যদি 32 আমি প্লাস করি তাহলে এটা 7 ভাগের 3 ভাগ হচ্ছে। এই এক্স গুলা আমরা মনে রাখবো ফ্র্যাকশনের ক্ষেত্রে সবসময় উপরে গুণ হবে। তারপরে নর্মাল যে ক্যালকুলেশন সেটা করে দেখলাম এক্স এর মান হচ্ছে 140। তাহলে এই আমরা কিন্তু ক্যাপাসিটিটা এই এক্সই ধরে নিছি, তার মানে এক্স এর মান যেটা সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা এক্স 1/5 কে আমরা x/5 কেন ধরছি, কারণ দেখো এই যে ফ্র্যাকশন, এটা একটা ফ্র্যাকশন, যখন আমরা এই ধরনের ক্যালকুলেশন করব আমরা কিন্তু টোটাল ক্যাপাসিটির 5 ভাগের 1 ভাগ বিবেচনা করতেছি। এটা দেখো বলা আছে না এ গ্যাস ট্যাঙ্ক ইজ 1/5 ফুল, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। কার 5 ভাগের 1 ভাগ? টোটাল ক্যাপাসিটির। তাহলে লাইনটা এরকম না যে বাংলায় আমরা লিখতাম যে x এর 1/5, তাহলে x টা কি উপরে গুণ হবে, তাহলে কি হবে x/5। x/5 হচ্ছে এই প্রশ্নের মানে ওই ফ্র্যাকশনের যে ক্যালকুলেশনটা এটা সাজাতে হবে এইভাবে যে x/5। আবার দেখো 3/7 আছে, তার সাথে x বাই গুণ করছি, তো এই এক্সটা যখন তুমি এই যে 3/7 এর সাথে যে গুণ করবে এটা কিন্তু উপরে হবে, এই জিনিসটা তোমরা মনে রাখবা। আচ্ছা যারা আমরা ক্লাসে উপস্থিত আছি ভাইকে একটু কমেন্ট করে বলবো যে বুঝতে পেরেছি কিনা, যেহেতু উপস্থিতি কম আমরা যাতে যারা যে কয়জন ক্লাসে আসি অর্থাৎ 4টা অঙ্ক করলাম, এই 4টা প্রশ্ন বুঝতে পেরেছি কিনা একটু কমেন্টে আমরা জানাবো। আচ্ছা আমরা এবার চলে যাব পরবর্তী প্রশ্নে, আরো একটা ইন্টারেস্টিং ম্যাথ। এই ম্যাথটা আসলে খুবই এটা গতকালকে আমি পেইড কোর্সে পড়াইছিলাম, তো তোমরা যারা পেইড কোর্সে ছিলে একটু বলো তো প্রশ্নের উত্তরটা কি হবে, কমেন্টে একটু জানাও। আচ্ছা একটু প্রশ্নটা দেখে নাও, আমাকে একটু বলো এটা কোন টপিকের প্রশ্ন। আচ্ছা দেখো কি বলছে এই প্রশ্নে, 5 consecutive integers are given if the sum of the first 3 integers is 24, what is the sum of the last 3? আচ্ছা আমরা একটু শর্টকাটে করব, এখানে মোট ইন্টিজার আছে 5টা। আচ্ছা প্রথমে একটু শর্টকাটেই তোমাদের করাই, দেখো এটাকে বুঝতে পারো কিনা, তারপর একটু বিস্তারিতভাবে করাবো। আচ্ছা আমরা যদি এই যে 24, দেখো এই 24 এখানে কয়টা মানে কয়টা ইন্টিজারের সাম মানে কিন্তু যোগফল, কয়টা ইন্টিজারের 3টা ইন্টিজারের, তাহলে এখানে আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে 8। মনে রাখবা যখন তুমি এই ধরনের কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে গড় বের করবে, এটা কিন্তু একটা গড় হয়েছে তাই না, 24 তো টোটাল, কয়টা ইন্টিজার 3টা, তাহলে 3টা ইন্টিজার যদি হয় 3 দিয়ে যখন ভাগ করি গড় বের হয়েছে না, যদি গড় বের হয়ে থাকে তাহলে এই গড় হচ্ছে মধ্যপদ। কোন 3টার মধ্যে কোন এখানে কার মধ্যপদ, এটা 3টার, অর্থাৎ আমরা যে এই যে 24 যে পাইলাম এখানে 3টা ইন্টিজার না, তাহলে 3টার মধ্যপদ, তাহলে এদিকে আছে একটা এদিকে আরেকটা পাবো, এটা তো জাস্ট ইন্টিজার এক করে বৃদ্ধি পাবে। মনে করো 8-এর ঠিক আগের সংখ্যাটা লাগবে, 8-এর ঠিক পরের সংখ্যাটা লাগবে, তাহলে আমরা এই প্রথম 3টা কিন্তু আমরা পেয়ে গেলাম, প্রথম 3টা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের কি মোট ইন্টিজার কয়টা, এখানে 5টা বলছে না, তাহলে প্রথম 3টা তুমি পাইলা, পরের 2টা তুমি লিখতে পারবা না, এখন জাস্ট এক করে বাড়াও, তাহলে কত হবে 10 এবং 11। এখন তোমাকে এই 3টার যোগফলটা প্রশ্নে চাইছে, আমি আবারও বুঝাই দিব, তোমরা একটু প্রশ্ন পড়ে দেখো ভাইয়া কি করলো এখানে। আচ্ছা তোমাদের কাছে যদি এটা একটু কঠিন লাগে তাহলে আরেকভাবে তুমি করতে পারো, দেখো এখানে তো 5টা কনজিকিউটিভ ইন্টিজার, তাহলে প্রথমটা তুমি x ধরতে পারো, পরেরটা মনে করো x+1, পরেরটা x+2, তারপরেটা তুমি x+3 ধরতে পারো, তারপরটা x+4। এখন প্রশ্নে কিন্তু এই প্রথম 3টার যোগফল তোমার দেওয়া আছে, তাহলে এই 3টা যোগ করলে 3x +
3 সমান সমান 24 দেওয়া এখানে, তাহলে 3x দ্বারা আমি এখানে লিখে নিই, তারপরে তোমরা তুলতে পারবা, সমস্যা নেই, আমি সরে যাব তখন। দেখো আমরা এখান থেকে x এর মান পাইলাম 7। এইটা যদি না বুঝতে পারো ওই ইকুয়েশনটা একটু খেয়াল করো। আচ্ছা আমরা কিন্তু তাহলে এক পাশটা মানে আমরা এখান থেকে যে x এর মান পেলাম 7, তাহলে এর মান 7, তাহলে এটার মান কত 8, এটার মান কত 9, এটার মান কত 10, এটার মান কত হবে 11। প্রশ্নে কিন্তু এই তিনটার যোগফল চাইছে, তাহলে এই তিনটা যোগ করলে দেখো 30 হয়। আচ্ছা কোন নিয়মটা তোমাদের কাছে সহজ লাগতেছে, শর্টকাট যেটা নাকি আমি x ধরে করলাম যেটা সেইটা? তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও। আচ্ছা এইটা আরেকবার বুঝতে চেয়েছো, আরেকবার আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো 24 কোথায় পাইলাম, এই যে তিনটা সংখ্যার যোগফল। 3 দিয়ে কেন ভাগ করলাম, 5 দিয়ে ভাগ না করে, কারণ এটা হচ্ছে তিনটা সংখ্যার যোগফল। তাহলে আমরা পাইলাম মাঝখানের পদ 8, তাহলে এই তিনটা আমি সাজাইছি। দেখো সিম্পলি তিনটা সংখ্যা আগের এক ঘর এবং পরের এক ঘর নিচ্ছি, তাহলে প্রথম তিনটা আমি পেয়ে গেলাম। জাস্ট সিম্পলি এক করে বাড়বে, যেহেতু কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বারের বাংলা হচ্ছে ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা। এখানে ইন্টিজার বললে এক করে বাড়ে, যেমন ধরো 5 6 7 8, এটা না, এটা একটা ইন্টিজার। কিন্তু জোড় বিজোড় বললে 2 করে বাড়াইতে হয়। সাপোজ যদি বলতো ইভেন নাম্বার, তাহলে 2 বাড়াইতাম, কারণ একটা জোড় সংখ্যার পর আরেকটা জোড় সংখ্যার ভিতরে 2 পার্থক্য না, তখন আমরা 2 করে বাড়াইতাম। তো এখানে আর আমার দরকার নাই, এখানে যা আছে সেটাই হবে, জাস্ট এক করে বাড়াই, তাহলে 9 10 11। তাহলে আমার এখানে আমি পাইলাম যে এই তিনটার যোগফল হচ্ছে 30, তাহলে 30 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা তোমরা একটু প্রশ্নটা পড়ে নাও, তারপর আমি প্রশ্নটা বুঝাই দিব। প্রশ্নটা তুলনামূলক একটু কঠিন, হ্যাঁ প্রশ্নটা একটু পড়ে নাও। না অত হার্ড না সাকিব, যেগুলো আমাদের অ্যাডমিশনের জন্য বেসিক জিনিসগুলো দরকার শিখাই দিব। আচ্ছা এখানে কি বলছে দেখো, 1/4 of a number is 1/4 of a number 1/4 of a number is equal to 2/5 of another number. If 50 is added to the larger number, it becomes 2 times the second number. What is the smaller number? এরকম প্রশ্ন পরীক্ষা আসলে তুমি ধইরা নিবা। আমি দুইটা নিয়মে করাবো, একটা হচ্ছে ধরে করাবো আর একটা হচ্ছে অপশন টেস্ট করাবো। আচ্ছা স্মলার নাম্বারকে মনে করো আমি x ধরলাম, তাহলে আমার যে লার্জার নাম্বার, তাহলে লার্জার নাম্বারটা আমার কি হবে, মনে করো y ধরলাম, আমি জাস্ট ধরে নিলাম, দুইটা সংখ্যা আমি ধরলাম। আচ্ছা দুইটা সংখ্যা যেহেতু ধরা হয়ে গেল, এখন আমি কি করব, 1/4 of a নাম্বার, দেখো তাহলে যেটা ছোট, দেখো কি বলছে, 1/4 of a number is equal to 2/5 another number. If 50 is added to the larger number, it becomes 2 times the second number. It becomes 2 times the second number. What is the smaller number? The smaller number কে আমি ধরছি x, আর লার্জার নাম্বারটা আমি ধরছি কত, y। তাহলে স্মলার নাম্বারটা মনে করো আমি এটাকে ওই যে 1/4 কথাটা আছে না, তাহলে 1/4 কে আমি এইভাবে করতে পারি না যে x এর সাথে 1/4 গুণ হবে, ইকুয়াল আমি বলতে পারি আরেকটা কি 2/5, তাহলে 2/5 এর সাথে কি হবে, y গুণ হবে। তাহলে এই যে দুইটা সংখ্যা আমি ধরে নিলাম, এই যে এখানে আসো, এই দুইটা সংখ্যা আমি ধরে নিলাম। আরেকটা ইকুয়েশনে বলছে যে লার্জার যেটা লার্জার আছে, ঠিক আছে, লার্জারের সাথে তুমি যদি 50 প্লাস করো, অর্থাৎ লার্জারের সাথে আমি যদি 50 প্লাস করি, তাহলে এটা কি হবে, এটা কিন্তু স্মলার নাম্বারের সমান হবে। ওই দেখো, ইফ 50 ইজ অ্যাডেড টু দ্য লার্জার নাম্বার, ইট বিকামস 2। আচ্ছা এইটা আচ্ছা ইট বিকামস 2 times the second number। এই পর্যন্ত আগে তোমরা একটু বুঝে নাও, ইকুয়েশনটাকে দেখে নাও। আচ্ছা ইকুয়েশনটা আমরা আরেকটু সহজে যদি করি, তো আমরা আগে এই যে এই নিচের যে পোর্শন, এটা আগে একটু সাজায় নিই, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সহজ হবে। 1/5 of a number is equal to 5 another number. If 50 is added to the larger number, it becomes 2 times the second number. তাহলে সেকেন্ড কিন্তু আসলে এখানে একটা কথা আছে, লার্জারটা আসলে শুরুতে হবে লার্জার। তাহলে এখানে ওয়াইটাকে আমি যদি লার্জার ধরি, স্মলার ধরি, আর এক্স কে লার্জার ধরি, তাহলে আরেকটু ইজি হবে ইকুয়েশনটা সাজাইতে। দেখো আমি কিভাবে করি,
তাহলে 1/4 ইন্টু এক্স, এটাকে আমি লার্জার ধরলাম, তাহলে 2/5 ইন্টু ওয়াই। এখন দেখো এই যে আমার যে লার্জার নাম্বার যেটা অর্থাৎ এক্স, এটার সাথে আমি যদি 50 যোগ করি, এইটা স্মলারের কি হবে 2 টাইমস হবে। দেখো তো ইকুয়েশনটা এখন জাস্ট প্রশ্নের সাথে একটু মেলাও, কি বলছে ভাইয়া, একটু মেলাও। আমি তোমাদের জন্য একটু ঘুরাই দিছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। দেখো তো এখন এই সাজানোটা বুঝতে পেরেছো কিনা, বুঝে থাকলে এইখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করি। এই এক্স কিন্তু উপরে আছে, খেয়াল করো উপরে আছে না, তাহলে এখানে আমি শুধু এক্স লিখি, আর এই যে 4 আমি 8 এর সাথে গুণ করি, তাহলে উপরে কি হবে 8y, নিচে হবে 5। এই যে এখানে গুণ হয়েছে 4 এর সাথে 2, 4 দুগুণী 8 আর y। এখন এইখানে এক্স এর পরিবর্তে মানটা আমি বসায় দিব, তাহলে 8y ডিভাইড বাই 5 প্লাস 50 সমান সমান 2y। এখন আমি ক্যালকুলেশন করি 5, তাহলে 8y প্লাস 250 সমান সমান 2y। তুমি এখন ক্যালকুলেশন করো, তাহলে এখানে আর আর গুণ করলে কি হয়, আর আর গুণ করলে দেখো 10y মাইনাস 8y সমান সমান 250, দেন y এর মান আসবে 125। ক্যালকুলেশনটা তোমরা একটু সুন্দর করে সাজিয়ে নাও, আমি জাস্ট সংক্ষেপে দেখাইলাম। না, এখানে ডিফারেন্স হবে, কিছুটা ডিফারেন্স হবে। আমি তোমার এই যে নিচের লাইন থেকে সাজাইছি, দেখো নিচ থেকে সাজাইলে অঙ্কটা আমার জন্য সহজ হয়েছে বোঝা। যদি আমি উল্টায় সাজাই তাহলে আবার আমাকে জিনিসটা ঘুরাই দিতে হবে, ক্যালকুলেশন আরেকটু জটিল হবে। দেখো একটা জিনিসে মানে প্লাসের একটা কাজ আবার মাইনাসের একটা কাজ, আমি যদি আগের মতো করে সাজাতাম নিচে সেটা নেগেটিভ করা লাগতো, জিনিসটা উল্টে গেলে একটু ডিফিকাল্ট হইতো। এখন যেভাবে সাজাইছি তুলনামূলক সহজ হয়েছে। ঠিক আছে, দেখো স্মলারকে আমরা ওয়াই ধরছি, লার্জারকে আমরা এক্স ধরছি। এখন এই যে লার্জার, এইটার দেখো 4 ভাগের 1 ভাগ, আর স্মলারের 5 ভাগের 2 ভাগ। দেখো জিনিসটা বোঝা যাচ্ছে না, একটা জিনিসের 4 ভাগের 1 ভাগ আর 5 ভাগের 2 ভাগ সমান, তাহলে এ তো ছোট, তাই না? এ ছোট না? দেখো 5 ভাগের 2 ভাগ আর 4 ভাগের 1 ভাগ কাকে ছোট মনে হচ্ছে তোমার? অবশ্যই এটাকে ছোট মনে হচ্ছে। ধ্যান তুমি সাজাইলে দেখবে অঙ্কটা মিলে গেছে। আচ্ছা, আমরা কিন্তু ওইখান থেকে ওয়াই এর মানটা পেয়ে গেছি, ওয়াই এর মানটা হচ্ছে 125। তাহলে ওয়াই এর মানটা পাইলে এইখানে আমরা এক্স এর মানে যদি বসাই, এই যে 8 ইন্টু 125 ডিভাইডেড বাই 5, কাটাকাটি করলে 5, তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি 200। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান পেলাম 200 আর ওয়াই এর মান পেলাম আমরা 125। এটা হচ্ছে ইকুয়েশন করে করা। আরেকটা সিস্টেমে করাবো অপশন টেস্ট, এটাও তোমাদেরকে দেখাই দিব। তোমরা আগে এটা একটু বুঝে নাও, এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, আমি একটু দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, আরেকবার আমি বুঝাই দিচ্ছি। দেখো এখানে যে কথাটা বলছে, তুমি একটা সংখ্যাকে স্মলার, একটাকে তুমি লার্জার ধরবে। এখন অঙ্ক করার সুবিধার্থে তুমি একটু জাস্ট দেখো তো এখানে শেষে কি বলছে, ইফ 50 ইজ অ্যাডেড টু দ্য লার্জার নাম্বার। অর্থাৎ আমি এই এক্সকে যদি লার্জার ধরি, এইটার সাথে আমি 50 যোগ করলাম, তারপরে কি বলছে, ইট বিকামস 2 টাইমস দ্য সেকেন্ড নাম্বার। তাহলে সেকেন্ড নাম্বারটা আমি ধরছি স্মলার, তাহলে সেক্ষেত্রে 2y হইল। এই অনুপাতে আমরা উপরের জিনিসটা সাজাইছি, জাস্ট এই জিনিসটা খেয়াল করো। আচ্ছা, এখন তুমি আরেকটা জিনিস চিন্তা করতে পারো, ভাই এই যে আপনি যে 200 আর 125 উত্তর করলেন কিভাবে হইলো, মিলাই দেখান আমাদের। কিভাবে দেখাবো, দেখো এইটার সাথে দেখো আমি যদি এই যে 200 এটার সাথে 50 যোগ করি, তাহলে কত হবে, 250 হবে না? তাহলে এটা কি 2 টাইমস হয়েছে? দেখো তো 2 টাইমস হয়েছে কিনা। এই যে 125-এর 2 টাইম, অর্থাৎ ছোটটার দ্বিগুণ হয়েছে না, মিলছে না? আবার দেখো এইটার 4 ভাগের 1 ভাগ, এইটার 4 ভাগের 1 ভাগ কত, 50, আর এটা 5 ভাগের 2 ভাগ কত, 50। দেখো এখান থেকেও মিলছে কিনা, তুমি অপশন টেস্ট করতে পারো,
সেখান থেকে তুমি মিলাইতে পারবা। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা খুবই সহজ একটা প্রশ্ন। কি বলছে? এ জার কন্টেইনস 10 pencils, some sharpened and some unsharpened. Each of the following could be the ratio sharpened to unsharpened pencils except. এখানে বিশেষ করে বিউপির এফবিএস কিংবা আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় এই অ্যাকসেপ্ট কথাটা দেয়। অ্যাকসেপ্ট মানে যেটা হবে না, অর্থাৎ কোনটা প্রযোজ্য না। আমার এখানে মোট পেন্সিল আছে 10টা, বলছে এই যে অপশনগুলো আছে কোনটা অনুপাত হবে না, অনুপাত হবে না সেটা কোনটা, সেটা তোমাদের বের করতে, অনুপাত হবে না কোনটা সেটা তারা জানতে চাইছে। তোমরা একটু প্রশ্নটা পড়ো। আচ্ছা, খুব ইজি। দেখো, এই 9 আর 10 যোগ করলে 10, এই 5 আর 1 যোগ করলে 6, 4 আর 1 5, 3 আর 5 5, 1 আর 1 2। দেখো তো কোন অপশনটা দিয়ে 10কে ভাগ করা যায় না, সেটাই তোমার উত্তর হবে। দেখো তো কোন অপশনটা দিয়ে ভাগ করা যায় না, সেটাই তোমার উত্তর হবে। উত্তর কমেন্টে জানাও। কোন অপশনটা দিয়ে ভাগ করা যায় না সেটাই আমাদের উত্তর হবে। হ্যাঁ, ভেরি গুড সাকিব। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, অর্থাৎ 6 দিয়ে তো ভাগ করা যায় না। যদি ভাগ করা না যায় তাহলে তার অনুপাত তৈরি করা যাবে না, তাহলে সেটাই উত্তর হবে, বোঝাই যাচ্ছে। পরের প্রশ্নে যাব। আচ্ছা, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকবার বিভিন্ন পরীক্ষা আসছে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, অনেক জায়গাতে এই প্রশ্নটা আসছে, বিভিন্ন ব্যাংক জব পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় সব জায়গাতে আসে। আচ্ছা, এখন এই প্রশ্ন আমরা সমাধান করব। দেখো, বলা হচ্ছে, আচ্ছা তোমরা একটু প্রশ্ন পড়ে নাও। তোমরা একটু প্রশ্নটা পড়ে নাও। আচ্ছা, a football team had a ratio of win to loss of 3:1. After winning 6 games in a row, the team's ratio of win to loss becomes 5:1. How many games had the team won before it won the games? আচ্ছা, এখানে প্রশ্ন বাংলা করে এরকম, একটা ফুটবল টিমের যে উইন আর লসের যে রেশিও সেটা 3:1 ছিল, আরও 6টা গেম জেতার পরে তাদের উইন টু লসের রেশিওটা একটু ভালো হয়েছে, মানে উইনটা তো বাড়ছে, তাহলে 5:1 হয়েছে। How many games had the team won before it won the 6 games? অর্থাৎ এই যে 6টা যে গেমস, এটার আগে তারা যে জিতলো কয়টা, এটা জানতে চাইছে প্রশ্নে। হ্যাঁ, আচ্ছা দেখো কিভাবে সাজাই। তাহলে প্রথম লাইন থেকে আমরা উইন আর লসের একটা অনুপাত তৈরি করি। তা আমি ধরে নিই উইন হচ্ছে 3x আর লস ওই যে অনুপাত বরাবর যে আছে শুধু x। দেখো, উইন টু লস, তাহলে উইন হচ্ছে 3x আর লস হচ্ছে শুধু x। এখন আমরা যদি অ্যাকর্ডিং টু কোশ্চেন সাজাই, অর্থাৎ অনুপাতটা বানাই, তাহলে এইভাবে লিখতে হয়। অনুপাতটা সবসময় উপর নিচ সাজাইতে হয়। দেখো তো, উপরেরটা হচ্ছে উইন আর নিচেরটা হচ্ছে লস। এখন পরে যে কথাটা আছে, এই যে 6টা যে গেম সে জিতলো, এই 6টা গেম, এটা কি উইন না? তাহলে তুমি এটা কার সাথে যোগ করবা, 3x এর সাথে নাকি শুধু x এর সাথে? 3x হচ্ছে তোমার উইনের অনুপাত আর x হচ্ছে লসের অনুপাত, অবশ্যই উইনের সাথে যোগ হবে। তার মানে 3x + 6, নতুন অনুপাতটা কত হবে? 5:1। অনুপাতটা উপর নিচে লিখতে হয়। এই যে ইকুয়েশন হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করলে দেখি 3x + 6 = 5x, দেন 5x - 3x = 6। তাহলে x এর মান হচ্ছে 2x = 6, দেন x এর মান হচ্ছে 6/2 3। তাহলে আমার যে প্রশ্ন, দেখো প্রশ্ন অনুযায়ী বলছে 6টা ম্যাচ জেতার আগে সে কয়টা জিতছিল, তাহলে এইটা হবে আনসার।
তাহলে 3 ইন্টু 3 সমান সমান 9। দেখো তোমরা একটু মিলিয়ে নাও যে আমাদের উত্তরটা ঠিক আছে কিনা। দেখো তো সাকিব বুঝতে পেরেছো কিনা? সবাই ক্লিয়ার? যারা আমরা ক্লাসে উপস্থিত আছি বুঝতে পেরেছি কিনা? সবাই বুঝতে পেরেছি কিনা? ওকে ডান। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা আমি তোমাদের গতকাল পেইড কোর্সে পড়াইছিলাম, দেখি তো কাদের মনে আছে উত্তরটা কত হবে। একটু প্রশ্নটা দেখে বলো আমাকে। হ্যাঁ তোমরা একটু প্রশ্নটা দেখে উত্তরটা বলো। আচ্ছা দেখো বলছে in a certain brick wall each row of bricks above the bottom row contains one less brick than the row just below it. If there are 6 rows in wall and a total of 75 bricks in that wall, how many bricks does the bottom row contains? আচ্ছা এখানে যে ঘটনাটা ঘটছে, একটা দেয়াল নির্মাণ করা আছে। এই যে নিচে যে দেখো, নিচে তো তুমি তো ইট বেশি দিবা, ব্রিক্স মানে হচ্ছে ইট। এর থেকে উপরের যেটা সেটাতে একটা কম আছে তারা বলতেছে, আবার এইখান থেকে একটা কম আছে, এখানে একটা কম আছে, দেন এখানে আরো একটা কম আছে, এরকম করে 5টা রো আছে। দেখো এই যে 5টা রো এখানে বলে দিছে, আর সব মিলে এখানে এটা আছে 75টা। এখন বলছে কোন রোতে কয়টা আছে সেটা বের করার পরে তোমার দেখতে হবে হাউ মেনি ব্রিক্স ডাজ দ্য বটম রো, অর্থাৎ যেটা বেশি সেটা বের করতে বলছে। আচ্ছা তাহলে আমরা ধরো এটাকে যদি x ধরি তাহলে এটা কি হবে, x - 1 হবে না, একটা কম। ওই যে বলে দিছে ইচ রো of bricks above the bottom row contains one less brick than the row just below it, অর্থাৎ নিচে থেকে উপরে একটা করে কি হবে, কম হবে। তাহলে এখানে কি হবে x - 2, x - 3, x - 4। এই সবগুলাকে এখন তুমি যোগ করো তাহলে কত হবে, 5x মাইনাস দেখো 7, 9, 10, তাহলে -10 সমান সমান কত হবে 75। এই জিনিসটা আগে বুঝো তোমরা। এই সবগুলা রো আমি যোগ করছি, সবগুলা রো আমি যোগ করে দেখো কত পেলাম, আমরা পাইলাম 75। সবগুলা রোকে আমি যোগ করছি। আচ্ছা তাহলে এখন আমরা ক্যালকুলেশন করলে 5x সমান 75 প্লাস 10, তাহলে এখানে কত হবে 85। তাহলে আমরা x এর মান কত পাবো, 85 ডিভাইডেড বাই 5 সমান সমান 17, অর্থাৎ এই যে এটার মান হচ্ছে 17। তার মানে সঠিক উত্তর 17। তোমরা একটু ক্যালকুলেশন করো, করে একটু মিলিয়ে নাও। না এইটা তো মাইনাস আছে, দেখো মাইনাস ধরছি, তার মানে এই পাশে গেলে প্লাস হবে না, 85। 13 না সাকিব, 85 হবে। তুমি একটু এটা ক্যালকুলেশনটা ভুল হয়েছে। মিলে গেছে সবার? ওকে পরের প্রশ্নে যাব আমরা। আচ্ছা আমরা অনেকগুলো টপিক মিক্স করে ক্লাস করতেছি, যেহেতু এটা একটা সলভ ক্লাস, প্র্যাকটিস কোশ্চেন, অনেকগুলো টপিকে তোমরা পাচ্ছ। এই টপিকগুলোর বেসিক ক্লাস বা টপিক অনুযায়ী ক্লাসগুলো কিন্তু আমরা পেইড কোর্সে নিব। তো তোমরা যারা পেইড কোর্সে ভর্তি আছো তোমরা জানো সপ্তাহে 2 দিন করে ক্লাস চলমান থাকবে। একদিন হচ্ছে প্র্যাকটিস ক্লাস, এছাড়া আরও 2 দিন হচ্ছে পেইড কোর্সে ক্লাস হবে। যারা ভর্তি হতে চাই আমরা বিউপিএফবিএস কোর্স, যাদের মূল টার্গেট তারা আমরা লিজেন কেয়ারের এই নতুন ব্যাচে যুক্ত হতে পারি। তোমাদের সবাইকে এই কোর্সে স্বাগতম। এই নতুন কোর্সে যুক্ত হলে তোমরা এখন শুরু থেকে ক্লাসগুলো পাবা ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত। আবার পরীক্ষা ব্যাস, আবার রিভিশন, একবার রিভিশনও হবে। ঠিক আছে, যারা ভর্তি হতে চাই আমরা পেজ ইনবক্স করি। আচ্ছা এখন আমরা এই প্রশ্ন সাজাবো। দেখো এ ম্যান মেড এ লস অফ 20% অন হিজ কস্ট বাই সেলিং এ প্যান অ্যাট টাকা 200। দেখো হোয়াট শুড বি সেলিং প্রাইস ইন টাকা ইফ হি ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 10% অন কস্ট। আচ্ছা সে 200 টাকা বিক্রি করে 20% লস করছে, 200 টাকা বিক্রি করে 20% লস করছে, তাকে কি করতে হবে এখন 10% লাভ করতে হবে। 10% লাভ করার জন্য কয় টাকা সেল করতে হবে।
দেখো এটা আমি একদম শর্টকাটে করাবো। এই যে 200, এখানে এটা কি লসের ভ্যালু না? কত পার্সেন্ট লস? 20% লস। তাহলে তুমি মনে মনে 100 থেকে 20 বাদ দাও, তাহলে কত থাকে? 80। তাহলে 80 দিয়ে ভাগ করো। তোমাকে এখন কি করতে হবে? 10% প্রফিট করতে হবে। তাহলে এখানে 110 দিয়ে দাও। দেখো অঙ্ক হয়ে গেছে। এটা কাটাকাটি করো, 20 দিয়ে যদি কাটো এখানে হবে 20, সরি এখানে হবে তোমার 10, এখানে হবে তোমার 4, আবার কাটো 5, এখানে হবে 2, আবার কাটো এখানে হবে 55। দেখো তো গুণ করে কত হয়? গুণ করে হবে 275। দেখো আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা, তোমাদের সাথে মিলে কিনা। একদম শর্টকাটে করছি। 200 নিচে কেন 80 লিখছি? 20% লস, তাহলে 80% ভ্যালু হচ্ছে 200। যদি প্রফিট থাকতো শুরুতে এখানে প্লাস করতাম, যেহেতু মাইনাস মানে লস আছে তার জন্য আমরা মাইনাস করছি। পরে আবার প্লাস কেন করলাম? যেহেতু প্রফিট করতেছে। কত পার্সেন্ট? 10%। তাহলে 100 + 10 110, কাটাকাটি করলে আমরা 275 পেলাম উত্তর। দেখো আমরা বুঝতে পেরেছি কিনা? খুব সিম্পল একটা ম্যাথ, জাস্ট প্রশ্নটা পড়ে তোমরা দেখো ক্যালকুলেশনটা। আচ্ছা, এইটার বিস্তারিত আমরা পরে আবার একটা সময় শেখাবো। আপাতত মনে রাখো এই ধরনের অঙ্কগুলো যদি এই ছোট শর্টকাটে করতে পারি, বিশেষ করে পার্সেন্টেজের ম্যাথ, অনুপাতের ম্যাথ এবং শতকরা, এই নিয়মটা ফলো করে করা যাবে। সামনে শেখাবো আমি, তখন তোমরা অনেকগুলো সময় বাঁচাতে পারো। পরীক্ষায় কিন্তু অঙ্ক পারলেই হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে পারতে হবে। এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু উত্তর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের কিন্তু ক্লাস একটু ছোট ক্লাস আজকে, তোমরা একটু দেখো। আরও একটা প্রশ্ন আমরা একটু সমাধান করে আমরা ক্লাসটা আজকে শেষ করব। এটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন আমাদের। না না সাকিব, তোমার কনসেপ্ট ভুল। 200 টাকা সেল করলে 20% লস হলে 240 কিভাবে হয়? 250 টাকা হবে। লাভ ক্ষতি নির্ধারণের ক্রয় মূল্যের উপরে, বিক্রয় মূল্যের উপরে না। এইখানেই ভুলটা। 250 টাকার 20%, 50 বাদ দিয়ে 200 হয়েছে। তুমি যেটা বলছো এটা ভুল। বিক্রয় মূল্যের উপরে প্রফিট, ওর জিনিসটার দাম ছিল 250 টাকা, এইটার উপরে ওর 20% লস হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে 50 টাকা তার লস, তাহলে 200 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তুমি যেটা মনে করছো ওইটা না, ওইটা ভুল হয়েছে তোমার। 200 টাকার 20% বের করে যোগ করে দিলা, ওইটা হইব না। বিক্রয় মূল্যের উপরে হয় না। এটাই লাভ ক্ষতির অঙ্কের মূল জিনিস। আচ্ছা, এখানে বলছে ইফ দ্য প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 120, দেন দ্য সাম অফ দ্য ইন্টিজার্স ইজ। দেখো তিনটি ধারাবাহিক সংখ্যার, তোমাকে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফলটা দেওয়া আছে 120, বলছে তাদের যোগফল কত। তুমি এই অপশনগুলোকে 3 দিয়ে ভাগ করো। দেখো তাহলে তুমি মধ্যপদটা পাবা 3, 4, এটা হবে না, এটা বাদ, 5, এটা হচ্ছে 6। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো, এইখান থেকে উত্তরটা বের করা যাবে। আমি আরেকটা টেকনিক দেখাই দিচ্ছি। সাপোজ ধারাবাহিক ইন্টিজার, তাহলে 1, 2, 3, দেখো তো এই তিনটার গুণফল কত? 6। এই তিনটার যোগফল কত? 6। এই পাশে আমি যোগফল দিচ্ছি, এই পাশে গুণফল দিচ্ছি, ভালো করে খেয়াল করো। এখন দেখো 1 থেকে 3 পর্যন্ত নিলাম, হইলো না, একটু বড় নিব, তাহলে 2 থেকে 4 নিব। এক্ষেত্রে এই তিনটার গুণফল হচ্ছে 24, এই তিনটার যোগফল হচ্ছে 9। তার মানে আমাদের যাইতে হবে 120-এ। তাহলে এখানে উত্তর হইল না, তাহলে আর একটু কমাই। তাহলে এবার 3 থেকে শুরু করি, 3, 4, 5, এখানে হবে 60। এই সংখ্যাগুলো আমি জাস্ট অ্যাজাম্পশন করে নিচ্ছি, জাস্ট অ্যাজাম্পশন করে নিছি, অ্যাজাম্পশন। দেখো আমাদের উত্তর পেয়ে গেছি। অর্থাৎ 4, 5, 6 যদি আমি নেই, তাহলে ওই তিনটা সংখ্যার গুণফল 120 আর যোগফল হবে কত? 15। এই জিনিসটা তোমার মনে মনে একটু ধরে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে বলতো, ভাই এইভাবে কিভাবে পারবো? এটা হইলো নাকি? আপনি একটা ধরলেন আর উত্তর মিলাই দিলেন। না রে বাবা, এইভাবে তোমার মনে রাখতে হবে। কিছু জিনিসের কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে যোগফল আর গুণফলটা মুখস্থ রাখা লাগবে। যেমন আরেকটা আমি দিয়ে দিচ্ছি 5, 6, 7, এটার গুণফল হবে 210 আর যোগফল হবে 18। এই যে সংখ্যাগুলা, অর্থাৎ এই গুণফল আর এই যোগফলটা তোমার একটু মনে রাখতে হবে, তাহলে এই অঙ্কটা তুমি তাড়াতাড়ি করতে পারো। নাহলে এক্স ধরে করতে গেলে তুমি মেলাইতে পারবা না। আর অপশন ধরে কিভাবে করবা? দেখো আমাদের উত্তর 15, এই যে 5, তাহলে মিডল সংখ্যা যদি 5 হয়, আগেরটা কত হবে? 4, তারপর এটা 6। দেখো 4, 5, 6 এর গুণফল 120 এবং এইটার যোগফল হচ্ছে 15। এই 15 প্রশ্নে চাইছে, এখান থেকে তুমি মেলাইতে পারো। আচ্ছা, প্রশ্নটা একটু খেয়াল করো সবাই।
দেখো সবার মিলেছে কিনা, সবাইকে আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবো যে পরপর তিনটে ধারাবাহিক সংখ্যার গুণফল 6, 24, 60, 20 এটা খাতায় 2-3 বার লিখবো। যদি কোনো কারণে মনে না থাকে তাহলে এই দেখো এই মিডল নাম্বারগুলো আমি বের করে নিছি 3, 4। দেখো এই যে 3, 4, 5 এই তিনটাই অপশনে আছে, এটাও আছে। মিডল নাম্বার হলে আগের পিসেরটা তুমি বসায় নিবা জাস্ট এক কম বেশি করে, তারপরে গুণ আর যোগ করে দেখবা কোন জায়গায় উত্তরটা তুমি পাও। ঠিক আছে। আচ্ছা, তাহলে আবারও তোমাদেরকে ছোট্ট অ্যানাউন্সমেন্ট, আমাদের বিউপি যে স্পেশাল কোর্সে ভর্তি চলমান আছে, তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের পেজে ইনবক্স করো। সামনে আরও সুন্দর সুন্দর ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমরা ক্লাস থেকে ভালো কিছু শিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আবার দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, ঠিক আছে। আর পেইড কোর্সে এখন থেকে খুব সুন্দর করে ক্লাস হবে। মাত্র শুরু হয়েছে নতুন ব্যাচটা। যারা ভর্তি হতে চায় এখনই ভালো সময় ভর্তি হওয়ার। আমাদের সকল কোর্সেই কিন্তু নতুন করে ক্লাস শুরু হচ্ছে। অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে ইনশাআল্লাহ লেজেন্ড কারে তোমরা বেশি ক্লাস, বেশি পরীক্ষা, বেশি সব থেকে দক্ষ গাইডলাইন সব কিছু তোমরা পাবা। ওকে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।